Dear students, hope you all are doing very well. So, for today's online classes, once again, your Priyanka Miss is with you. So, on the previous classes, we have discussed so many texts or so many passages from our EFT book. So, I think repeating such passages from the EFT book, of course, make some boresome to us. It's quite boring also. Repeating the same thing again and again. So why don't we try something new? তাহলে চলো আজকে আমরা একটু নতুন কিছু করব। অবশ্যই এটি নতুন নয়, মানে আমরা অনেক দিন ধরে এই টপিকটি প্র্যাকটিস করিনি, কিংবা আমার জানার মতে হয়নি এখনো অনলাইন ক্লাসে এই টপিকটি আমাদের রিভিশন দেওয়া কিংবা প্র্যাকটিস করা। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে পড়বো এটি খুবই ইজি একটা টপিক। আমি তো জানি আমার ক্লাস 3-র স্টুডেন্টরা বরাবরের মতোই খুবই এক্সপার্ট, এবং তাদের জন্য নতুন বলতে কোনো কিছু নেই। নতুন যা কিছু তা সবসময় তাদের জন্য খুবই সহজ এবং স্বাভাবিক। তো যেহেতু তোমরা একেবারেই ফিয়ারলেস, তোমাদের কাছে আমি যেমনই টপিক দিই না কেন সেটা তোমাদের কাছে মনে হয় না যে, তোমাদের রিয়েকশন দেখে মনে হয় না যে মিস এটা তো একদম নতুন। তোমরা এই ব্যাপারটাকে খুবই ইজিলি নাও এবং তোমরা খুবই এনজয় করো, এবং দ্যাটস অ্যাকচুয়ালি মেক ইউ, আই থিঙ্ক দ্যাট মেক্স ইউ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। এই একটা ব্যাপারেই তোমাদেরকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রাখে। আমি তোমাদের যত কঠিন কিংবা যত নতুন টপিকই দিই না কেন, তোমরা সবসময় সেটিকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করো, এবং তোমরা এমনভাবে মিসের ইনস্ট্রাকশন ফলো করো যেন এটি তোমাদের সাথে আজকে নতুন ঘটছে না। এই জিনিসটি তোমরা আজকে দেখোনি, এটার সাথে তোমরা বহু আগে থেকেই পরিচিত কিংবা তোমরা ইউজ টু, অর্থাৎ তোমরা তোমাদের সেই ভয় কিংবা সংশয়টা কখনোই প্রকাশ করো না। তো আই হোপ আজকের ক্লাসেও সেম জিনিসটাই হবে। তোমরা একইভাবে আজকেও আমরা যে টপিক পড়বো সেটিতে তোমরা এমনভাবে রিয়্যাক্ট করবে যেন এটি আমাদের জন্য নতুন এবং কঠিন কোনো কিছুই না। এটা খুবই স্বাভাবিক, আমরা তো সবই পারি, তাই না? কোনো কিছুই, নাথিং ইজ ইম্পসিবল ফর ক্লাস 3-র জন্য কোনো কিছুই ইম্পসিবল বলতে কোনো কিছু নাই। তো আজকে যেটা আমরা পড়বো সেটি হলো রিঅ্যারেঞ্জ, মানে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইনটু দ্য অর্ডার or arrange the sentences in a chronological way. বড় বড় ইংলিশ শুনে ভাবার কোনো কিছু নেই যে বাবা এটা বোধহয় কঠিন কোনো কিছু। আমি তো জানি তোমরা ইংলিশ আমার চেয়ে মানে মোটামুটি ভালোই পারো, কখনো কখনো আমার চেয়েও ভালো পারো, যেহেতু তোমরা নিজে নিজে প্যারাগ্রাফ এবং লেটার লিখতে পারো। আমি তো দেখেছি ক্লাসে, কিন্তু তোমাদের সময়ে হয়তো আমার জন্য এটা মানে দ্যাট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু মেক আ প্যারাগ্রাফ মাই ওন। তো সেক্ষেত্রে তোমরা অফকোর্স তোমরা আমাদের চেয়ে অনেকটাই এগিয়ে গেছো। তো রিঅ্যারেঞ্জ বলতে সাধারণত আমরা কি বুঝি? রিঅ্যারেঞ্জ, মানে আবার, অ্যারেঞ্জ মানে সাজানো, মানে আবার সাজানো। আমাদেরকে কিছু ওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং এই ওয়ার্ডগুলোকে আমরা আবার সাজাবো। হ্যাঁ, আমাদেরকে ওয়ার্ড তো দিয়ে দেওয়া হবে, কিন্তু ওয়ার্ডগুলো আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে না, অর্থাৎ ওয়ার্ডগুলো আমাদেরকে মানে এটা ক্রনোলজিক্যাল ওয়েতে দিয়ে দেওয়া হবে না, ঠিক আছে? ওয়ার্ডগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হবে, বাট এগুলো একটু স্কেটার্ড মানে কি এলোমেলোভাবে দিয়ে দেওয়া হবে। তো ওইগুলোকে আমাদেরই সাজিয়ে নিতে হবে। এখন দেখো, ক্লাসের শুরুতেই আমি তোমাদের কয়েকটি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। প্লিজ হ্যাভ ইউর ইংলিশ খাতা, তোমাদের সাথে খাতা এবং পেন্সিল কলম নিয়ে বসো। আমরা যখন রিঅ্যারেঞ্জ করব, প্রথমেই আমরা মনে রাখবো আমাদেরকে প্রত্যেকটি ওয়ার্ড ভালোভাবে পড়তে হবে। কয়েকটি ওয়ার্ড এমনও থাকতে পারে যেগুলো আমরা আজকেই নতুন দেখছি, কিন্তু পুরো সেন্টেন্সে যে কয়টি ওয়ার্ড আছে সেগুলো থেকে আমরা দেখে বুঝে নেব যে কোন ওয়ার্ডটির আগে কাকে বসাবো, ঠিক আছে? একটি সেন্টেন্সে আমরা সাধারণত জানি প্রথমে কে থাকে? সাবজেক্ট থাকে, অর্থাৎ আই, ইউ, মি, যে কোনো নাম, আই, ইউ, দে, দ্যাট, দিস, যে কোনো নাম এরাই তো থাকে, তাই না? কিছু কিছু সেন্টেন্স থাকে যেখানে হয়তো প্রথমেই সাবজেক্ট থাকে না, সেগুলো এক্সেপশনাল। সেগুলো মনে করো যে সেগুলো সাধারণত অর্ডার কিংবা রিকোয়েস্ট করার ক্ষেত্রে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়েছি না? দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? ডু দ্য ওয়ার্ক, কাম হেয়ার প্লিজ। এখানে কি কোনো সাবজেক্ট আছে? নেই। তো ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া বাকিগুলোতে আমরা কাকে পাবো? সাবজেক্টকে পাবো। তো সাবজেক্টের পাশে কাকে পাবো আমি? অবশ্যই কি অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব কারা হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর কিছু মোরাল অক্সিলারিজ থাকে, যেমন ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, তাই না? তারপর আমরা কাকে পাই? তারপর আমরা একটা
মেইন ভার্ব পাই। মেইন ভার্ব কোনটা? প্রিন্সিপাল ভার্ব, যা দিয়ে সরাসরি কোনো কিছু করা বোঝানো হয়, যেমন খাওয়া, ঘুমানো, যা কিছু করা, মানে খাওয়া, ঘুমানো, খেলা, টিভি দেখা, গান শোনা, ঝগড়া করা, কার্টুন দেখা, এগুলো সবই হলো আমাদের প্রিন্সিপাল ভার্ব, কারণ এগুলো আমি সরাসরি করছি, ঠিক আছে। তারপর কে থাকে? আমাদের অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পর যা যা আছে বাকি তারা সবাই অবজেক্ট, কেমন? তাহলে দেখো আমাকে কি দেওয়া হবে? আমাকে কয়েকটা এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে দেওয়া হবে না, এলোমেলোভাবে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। যেমন আমি ভাত খাই নাকি আমি খাই ভাত, কোনটা বেশি শুনতে সুন্দর? আমি ভাত খাই। ঠিক সেরকমই ইংলিশেও তোমাকে কয়েকটি ওয়ার্ড এলোমেলোভাবে দিয়ে দেওয়া হবে, জাস্ট টু টেস্ট ইউ, যে তোমাকে একটু টেস্ট করার জন্য যে আদৌ তুমি মানে সাবজেক্ট এবং ভার্বগুলোকে সঠিক জায়গায় বসাতে পারো কিনা। এখন তোমরাও তো কম যাও না, তাই না? তোমরা তো অনেক আগে থেকে, তুষার স্যার তো আমাদেরকে শিখিয়েছে না কিভাবে একটা সেন্টেন্স বানাতে হবে, সেন্টেন্সের গঠনগুলো কিংবা টেন্স অনুযায়ী কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করব, তাই না? এগুলো আমাদের স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়েছে না, এবং শিখিয়েছে বলেই তো আমরা নিজেরা এখন প্যারাগ্রাফ লিখতে পারি, তাই না? তো ঠিক সেম আমরা এখানে অ্যাপ্লাই করব, কেমন? এগুলো কঠিন কোনো কিছু না, শুধু তোমাদের একটু মনোযোগ লাগবে এবং একটু তোমরা অ্যাটেন্টিভ হয়ে মিস যেভাবে ইনস্ট্রাকশন দেবো সেটা খাতায় টুকি নেবে, কেমন? তাহলে চলো আগে আমরা দেখে নিই। এখানে এমন কিছু শব্দ আমি দিয়েছি যেগুলো হয়তো বইতে তোমরা সরাসরি পাবে না, আমি বিভিন্ন জায়গা থেকে এক একটি কালেক্ট করেছি, কিংবা হতে পারে কোনো একটি মডেল কোয়েশ্চেন থেকে, কিন্তু এমন নয় যে এগুলোই পরীক্ষাতে থাকবে এবং এ ধরনের, হ্যাঁ প্যাটার্ন অনেকটা একই হবে, কিন্তু এমন নয় যে এগুলোই থাকবে, ঠিক আছে? আমি বরাবরের মতোই বলি যে পরীক্ষা নিয়ে চিন্তা করার দরকার নেই, চিন্তা করতে হবে আমি যা পড়ছি তা আমি সঠিক পড়ছি কিনা, কেমন? তাহলে দেখো এখানে এ নাম্বারে দিয়ে দেওয়া হচ্ছে এ, তারপর স্টুডেন্ট আই এম, এভাবে আমরা বলি আই স্টুডেন্ট আই এম, এ স্টুডেন্ট আই এম। আমরা কিভাবে বলি? প্রথমে কি আসবে? সাবজেক্ট। সাবজেক্টকে সরাসরি যেখানে ব্যক্তি যুক্ত থাকে, অর্থাৎ কে, যার সম্পর্কে কথাটি বলা হচ্ছে বা যাকে নিয়ে কাজটি করা হচ্ছে, তাহলে এখানে হবে আই। তারপর কি আসবে? একটি অক্সিলারি ভার্ব সাবজেক্টের পর। এখানে দেখো তো এই কি অক্সিলারি ভার্ব? না, এই তো হচ্ছে আর্টিকেল। স্টুডেন্ট এটা নাউন হতে পারে না। আই তো আমার সাবজেক্ট চলেই এলো, আবার কি আমি আই লিখবো? আই না, সাবজেক্ট আমি বসিয়ে ফেলেছি। আমার অক্সিলারি ভার্বকে এম, ইজ আর ওয়াজ, ওয়ার, তাই না? তাহলে আমার এখানে অক্সিলারি ভার্ব আমি কাকে বসাবো? সাবজেক্টের পর এম। তাহলে আই এম, তারপর কি আসবে? এ। আই এম আ হোয়াট? স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন শিক্ষার্থী, তাই না? এই স্টুডেন্ট আই এম, এভাবে বলবো আমরা কখনো? আমরা তো বলবো আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী বা ছাত্র বা ছাত্রী। তারপর বি নাম্বার দেখো, ইন, তারপর আই। ইন মানে কি? ভেতরে, বা ইন তো আমরা জানি প্রিপোজিশন, তাই না? আমরা প্রিপোজিশন পড়েছি না? আমরা দুটো সেগমেন্টে প্রিপোজিশন পড়েছিলাম, মনে পড়ে? যে বড় জায়গার আগে, বড় শহরের নামের আগে ইন বসে, আর কোথায় কোথায় ইন বসে, বলেছিলাম না? বড় স্পেসের মধ্যে ইন বসে, বড় জায়গায় কোনো কিছুর ভেতরে বোঝাতে ইন বসে। তাহলে ইন হচ্ছে এখানে একটি প্রিপোজিশন, এবং প্রিপোজিশন এই ইনের অর্থ হচ্ছে ভেতরে বা মধ্যে। তারপর দেখো আবার আই মানে আমি যেখানে, সেখানে আমি অবশ্যই কর্তা, অর্থাৎ আমি সাবজেক্ট, ঠিক আছে? তারপর দেখো বি বাড়িয়া। বি বাড়িয়া মানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এটার শর্ট ফর্ম বি বাড়িয়া। তো বি বাড়িয়া এখানে একটি কিসের নাম? এটা নাউন না? আর জায়গার নাম সেটা একটি নাউন না? অর্থাৎ যে কোনো নামই হলো নাউন। তাহলে বিবাড়িও এখানে নাউন, কারণ বিবাড়িয়া একটি জায়গার নাম বা একটি শহরের নাম, ওকে? তারপর দেখো লিভ, LIV, লিভ মানে কি? বাস করা। এটি একটি ভার্ব না? যে কোনো কাজ, বাস করা এটা একটা কাজ না? তুমি যা কিছু করবে, তুমি বাস করো, গান করো, নাচ করো, রান্না করো, যা কিছুই করো না কেন সেটিই ভার্ব হয়ে যায়, ঠিক না? তবে এটি কি অক্সিলারি ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব বলো? অক্সিলারি ভার্ব কোনগুলো হয়? এম, ইজ আর ওয়াজ, ওয়ার, তাই না? কিন্তু লিভ কি অক্সিলারি ভার্ব হবে? লিভ তো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কারণ এটি সরাসরি ব্যক্তি নিজে করছে, তাই না? তাহলে দেখো ইন, আই, বি বাড়িয়া, লিভ। তাহলে এটিকে আমি কিভাবে সাজাতে পারি? প্রথমে আমি কি দেব? প্রথমে আমি অবশ্যই কাকে আনবো বলো? সাবজেক্ট। এখানে আমি সাবজেক্ট কাকে লিখবো? আইকে লিখবো। আই।
তারপর আমি বলেছি সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হয়, কিন্তু যদি আমার অক্সিলারি ভার্ব না থাকে, এখানে কি ইন, আই, বি বাড়িয়া, লিভের পাশে অন্য কোনো ভার্বকে দেখতে পাচ্ছ? কোনো অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার পাচ্ছ? নেই তো। তাহলে আমি কিভাবে অক্সিলারি ভার্বকে আনবো, তাই না? যদি আমার কোনো অক্সিলারি ভার্ব থেকে না থাকে, তাহলে আমি সাবজেক্টের পাশে সরাসরি কাকে আনবো? প্রিন্সিপাল ভার্বকে। আর আমার প্রিন্সিপাল ভার্বকে লিভ, তাহলে আমি লিখবো আই লিভ, আই লিভ। তারপর আমি কাকে আনবো? আই তো চলে গেল, এটা শেষ, লিভও চলে গেল, এবার বি বাড়িয়া আর ইন। আই লিভ বি বাড়িয়া, আমি থাকি বিবাড়িয়া, এভাবে নাকি আমি থাকি কোথায়? বিবাড়িয়াতে। তাহলে এই যে সে তো বিবাড়িয়ার মধ্যে থাকে, তাই না? তাহলে আর আমরা তো জানি জায়গার নামের আগে কি বসে? ইন বসে। তাহলে এখানে বিবাড়িয়া হলো আমার জায়গার নাম, বিবাড়িয়া। তার আগে আমাকে কোন প্রিপোজিশন বসাতে হবে? ইন। তাহলে আমার কি হলো? এটিকে সাজালে আমি কি পাচ্ছি? আই লিভ ইন বিবাড়িয়া, অর্থাৎ আমি বিবাড়িয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়াতে থাকি, তাই না? প্রথমে আমার সাবজেক্ট আই, যেহেতু এই সেন্টেন্সে ওয়ার্ডগুলোর মধ্যে একটা ওয়ার্ডও আমি অক্সিলারি ভার্ব পাচ্ছি না, তারপর আমি অক্সিলারি ভার্ব না থাকলে আমি কোন ভার্বকে আনবো বলো? প্রিন্সিপাল ভার্ব। আর এখানে কি প্রিন্সিপাল ভার্ব আছে? আছে তো, লিভ। তাহলে আই লিভ ইন ব্রাহ্মণবাড়িয়া একটি জায়গার নাম, আর জায়গার নামের আগে অবশ্যই আমি কি বসাবো? ইন বসাবো, একটি প্রিপোজিশন, ইন অথবা এট। যেহেতু এখানে ইন দেওয়া আছে প্রিপোজিশন, তাই আমি এখানে ইন বসাবো, ইন ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকি। তারপর সি নাম্বার দেখো, পয়েট ফেভারিট হু ইজ ইউর। এখন দেখো এখানে একটা হু আছে না? হু দেখলেই তো আমাদের WH কোয়েশ্চেনের কথা মনে পড়ে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে পয়েট ফেভারিট হু ইজ ইউর। আমরা কি এভাবে বলি প্রিয় কবি তোমার কে, এভাবে নাকি তোমার প্রিয় কবিকে, তাই না? তো আমরা তো জানি যখন ইন্টারোগেটিভ, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়েছিলাম না আমাদের সেন্টেন্স অ্যান্ড ইটস কাইন্ডসের উপর? দেখো সেখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পড়েছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে আমাদেরকে WH থাকবে, ঠিক না? অথবা ডু, ডাস, ডিড এগুলো থাকবে, কিংবা হু, হুইচ, হোয়াট, ওয়্যার, হুম, তাই না? এগুলো থাকবে। এরপর কি থাকবে? এরপর আমার হু, হোয়াট, হুইচের পর সরাসরি কে থাকবে? আমার অক্সিলারি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই না? তারপর কি থাকে? আমার একটি সাবজেক্ট, তারপর আমার অবজেক্ট, তাই না? তো এখানে যেহেতু হু আছে, এখানে দেখো 5টি শব্দের মধ্যে পয়েট ফেভারিট হু ইজ ইয়োর, এখানে যেহেতু হু আছে তাই আমি ধরে নেব এটি একটি প্রশ্নবোধক বাক্য। আর প্রশ্নবোধক বাক্যকে ইংলিশে কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমেই আমি তাহলে নিয়ে আসবো হুকে, হু। এবার দেখো তারপরে আমি WH কোশ্চেনের পর কাকে বসাবো? এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? পয়েট অক্সিলারি ভার্ব না, ফেভারিট না, হু তো বসে গেল। ইজ কি অক্সিলারি ভার্ব? অবশ্যই। তাহলে হু ইজ, তারপর কি আসবে? সাবজেক্ট। সবসময় মনে রাখবে WH কোশ্চেনে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে আমার হু, হুইচ, হোয়াট আসবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর আমার সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট কে? ইউর। হু ইজ ইউর, কে তোমার ফেভারিট কবি প্রিয়, কে তোমার কবি প্রিয়, নাকি কে তোমার প্রিয় কবি? প্রিয় কবি। তাহলে যেহেতু প্রিয়কে আগে আনবো তাই প্রিয় ইংলিশ ফেভারিট, অর্থাৎ পছন্দের। হু ইজ ইউর ফেভারিট হোয়াট পয়েট, কে তোমার প্রিয় কবি। যেহেতু এটি একটি প্রশ্নবোধক বাক্য, এরপরে কি আমি ফুল স্টপ দেব? না, প্রশ্নবোধক বাক্যের পরে অবশ্যই আমি একটি প্রশ্নবোধক চিহ্ন দেব। আর নোট অফ ইন্টারোগেশনের চিহ্ন কেমন হয়? ওই যে প্রশ্নবোধক বাক্যের পরে আমরা যে চিহ্ন ব্যবহার করি, এটি যদিও তোমাদের অপশনে দিয়ে নাও থাকতে পারে, প্রশ্নে না দিলেও তোমাকে এটি নিজের বুদ্ধি খাটিয়ে বুঝে নিতে হবে যে যেহেতু এটি একটি প্রশ্নবোধক বাক্য তাই আমাকে অবশ্যই এর শেষে একটি এই প্রশ্নবোধক চিহ্নটি বসাতে হবে, কেমন? এরপর দেখো ডি নাম্বার, এ সার্কেল ড্র। আ সার্কেল ড্র, এখানে কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছ? নেই, তাই না? তাহলে এখানে কোনো WH কোয়েশ্চেনও নেই, এখানে কোনো অক্সিলারি ভার্বও নেই। তাহলে সাধারণত এই ধরনের শব্দগুলো আমরা কোন ধরনের বাক্যে পেয়ে থাকি? ধরো কোনো সাবজেক্ট নেই, অক্সিলারি ভার্ব নেই, একটু মনে করার চেষ্টা করো তো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে না, এক্সক্লামেটরি সেন্টেন্সে না, তাহলে অবজেক্টিভ নো, এজার্টিভ কখনোই না।
তাহলে আমরা এই ধরনের ওয়ার্ডগুলো পেয়ে থাকি, অর্থাৎ সাবজেক্ট থাকে না, অক্সিলারি ভার্ব সরাসরি থাকে না, এগুলো কোথায় হয়? ইম্পারেটিভ সেন্টেন্সে, যেখানে আমাদের কোনো কমান্ড দিয়ে দেওয়া থাকে, কোনো অনুরোধ বোঝায়, যেমন কাম হেয়ার, এখানে আসো, ডু দ্য ম্যাথ, অঙ্কটি করো, ড্র দ্য পিকচার, ছবিটি আঁকো, ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো, ঠিক না? এখানে কখনো সরাসরি সামনে একটি সেন্টেন্সে আগেই কি একটি এ বা এন চলে আসতে পারে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটি ভার্ব ড্র, ড্র আ সার্কেল। এখন দেখো তো এটি একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে কিনা, একটি বৃত্ত আঁকো, একটি বৃত্ত আঁকো, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, ড্র আ সার্কেল, একটি বৃত্ত আঁকো, এটি কোন ধরনের সেন্টেন্স হচ্ছে? এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে একটি বৃত্ত আঁকতে বলা হচ্ছে, কোনো কিছুর জন্য কমান্ড দেওয়া হচ্ছে, অর্থাৎ অর্ডার করা হচ্ছে। হ্যাঁ, তাহলে ড্র আ সার্কেল যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এটি একটি সাধারণ বাক্য, অর্থাৎ এটা দিয়ে প্রশ্ন বোঝাচ্ছে না, তাই আমি প্রশ্নবোধক চিহ্ন দেব না, এটা দিয়ে কোনো আশ্চর্য হওয়া বোঝাচ্ছে না, তা আমি এখানে আশ্চর্যবোধক চিহ্নও দেব না, আমি সরাসরি এখানে ফুল স্টপ দেব, কেমন? তারপর দেখো কাম প্লিজ দ্য বোর্ড টু। এর আগেও বলেছি, যেখানে আমি দেখব যে কোনো সাবজেক্ট নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই, সরাসরি প্রিন্সিপাল ভার্ব, এবং পুরাটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো একটা কিছু করতে বলা হচ্ছে, তাহলে ওটি আমাদের জন্য ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে এখানে। এবং যেখানে প্লিজ থাকবে, প্লিজ থাকলেই তো আমি বুঝে নেব এখানে আমাকে অনুরোধ করা হচ্ছে, তাই না? আর অনুরোধ মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তাই আমি এখানে কি করব, প্লিজ কাম টু দ্য বোর্ড, কেমন? অথবা কাম টু দ্য বোর্ড প্লিজ, যে কোনোভাবেই তুমি সাজাতে পারো। আমি আগে লিখছি প্লিজ, দয়া করে কোথায় আসো, কাম টু, তারপর হবে টু, তারপর দি বোর্ড, দয়া করে বোর্ডের দিকে আসো। অথবা আমি এভাবেও লিখতে পারি, কাম, যেহেতু আমার সাবজেক্ট নেই তাই আমি সরাসরি ভার্ব দিয়ে এখানে সাজাবো, কাম টু দ্য বোর্ড, বোর্ডের দিকে এসো প্লিজ, দয়া করে বোর্ডের দিকে এসো। আমি দুভাবেই সাজাতে পারি, কেমন? প্লিজ কাম টু দ্য বোর্ড অর কাম টু দ্য বোর্ড প্লিজ। ওকে, তাহলে দেখো তাহলে আমরা কিভাবে আমাদের রিঅ্যারেঞ্জগুলো করব, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর আমাদের কোনো আর্টিকেল থাকলে আর্টিকেল, তারপর অবজেক্ট, কিংবা যদি আমাদের কোনো সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে আমি ধরে নেব এটি ইম্পারেটিভ সেন্টেন্স, কেমন? আর যদি আমাদের WH দিয়ে কোয়েশ্চেন করা হয় তাহলে WH লেখার পর আমি অক্সিলারি ভার্ব দেবো, তারপর সাবজেক্ট, তারপর বাকিটা, ঠিক আছে? আর যদি আমাকে কোনো কোয়েশ্চেন করা হয় অবশ্যই আমি তারপরে একটি কোয়েশ্চেন মার্ক দেব। তো এই ছিল আজকে আমাদের রিঅ্যারেঞ্জ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তো জানি তোমরা পারবে। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে, দেখো বোর্ডের দেখতে পাচ্ছ হোমওয়ার্ক এখানে দিয়ে দেওয়া আছে, অ্যাডভান্সড লার্নার্স বই থেকে পেজ নাম্বার 197 এবং 203, পেজ নাম্বার 197 এবং 203, অ্যাডভান্সড লার্নার্স বুকের পেজ নাম্বার 197 এবং 203-এ যে রিঅ্যারেঞ্জগুলো দিয়ে দেওয়া আছে, অর্থাৎ সাজিয়ে লিখো, এই দুটো রিঅ্যারেঞ্জ আমাকে করে দেখাবে। যদি তা সম্ভব না হয়, যদি তোমরা মনে করো যে হ্যাঁ বইতে মিস আমরা পাচ্ছি না, তাহলে বইয়ের যে কোনো মডেল কোয়েশ্চেনে রিঅ্যারেঞ্জ দিয়ে দেওয়া আছে, ওই রিঅ্যারেঞ্জগুলো করে যে কোনো দুটো রিঅ্যারেঞ্জ করে, অর্থাৎ দুটো বলতে শুধু দুটো নয়, মানে দুটো বলতে মনে করো নাম্বার 12-এ 1 থেকে 5টা যে রিঅ্যারেঞ্জ দেওয়া থাকে ওরকম দুটো, মানে 5 5 10টি রিঅ্যারেঞ্জ করে মিসকে অ্যান্সার সহ দেখাবে। হ্যাঁ, সেটি ছবি তুলে গুগল ক্লাসরুমে আপলোড দেবে। এবং আমি তো জানি তোমরা সবসময়ই আমাকে গুগল ক্লাসরুমে তোমাদের হোমওয়ার্ক কপিগুলো দেখাও, এবং মিসের সেটি ভীষণ ভালো লাগে। আই হোপ কঠিন লেগেছে একটু, হয়তো প্রথম কঠিন লাগতে পারে, আমি তো জানি তোমরা বরাবরের মতো এটিকে ইজি হয়ে যাবে তাতে। সো আই হোপ তোমরা পারবে, মিসকে গুগল ক্লাসরুমে তোমাদের হোমওয়ার্ক কপিগুলো দেখাবে। হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। আমরা খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, তো ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।